স্বাস্থ্য দুরন্তমন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর ক্যান্সার নিয়ে। সাথে আছেন শিশু রক্তরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আরাফাত আরা। আপা, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপা, এই যে ক্যান্সার শব্দটা শুনলেই মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। অনেকে ক্যান্সারকে মরণ ব্যাধিও বলে থাকে। এখন আশেপাশে প্রায়শই ক্যান্সার শোনা যায়। বড়দের মতো শিশুদেরও কি ক্যান্সার হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমাদের অনেকেরই ধারণা আছে যে শিশুদের ক্যান্সার হয় না, কিন্তু শিশুদেরও ক্যান্সার হয় এবং এই ক্যান্সারটি বড়দের তুলনায় ভিন্ন। এর চিকিৎসা ভিন্ন, এর ধরন ভিন্ন। আর এজন্যই শিশু ক্যান্সার সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসা নিলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। সমগ্র বিশ্বব্যাপী WHO এর একটি তথ্য মতে প্রতি বছর প্রায় 4 লক্ষ শিশু ক্যান্সার আক্রান্ত হয়। এমনকি আমাদের দেশেও প্রতি বছর 10 থেকে 12 হাজার শিশু ক্যান্সার আক্রান্ত হয়। বড়দের ক্যান্সারের থেকে শিশুদের ক্যান্সারের ধরনটা ভিন্ন এ কারণে বড়দের বেশিরভাগ ক্যান্সারই দেখা যায় কার্সিনোমা। আমরা শুনে থাকি যে লাংসে লাং কার্সিনোমা, লাং ক্যান্সার যেটাকে বলে, লিভারে হয় হেপাটোসেলুলার কার্সিনোমা, প্রোস্টেটে কার্সিনোমা হয়, ব্রেস্টে কার্সিনোমা হয়, কিন্তু বাচ্চাদের এ ধরনের ক্যান্সারগুলো কিন্তু হয় না। বাচ্চাদের ক্যান্সারগুলো একটু ভিন্ন প্রকৃতির হয়। সাধারণত বড়দের ক্যান্সার বিশেষজ্ঞরা বড়দের ক্যান্সার চিকিৎসা করে থাকে, আর শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য সমগ্র বিশ্বব্যাপী পেডিয়াট্রিক ক্যান্সার স্পেশালিটি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশেও শিশু ক্যান্সার বিশেষজ্ঞগণ শিশু ক্যান্সারের চিকিৎসা করে থাকছেন। শিশু বয়সে সাধারণত কোন কোন ক্যান্সারগুলো বেশি দেখা যায়? শিশু বয়সে যে ক্যান্সারগুলো সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার। শিশুদের যতগুলো ক্যান্সার হয় তার মধ্যে রক্তের ক্যান্সারই হয় 1/3। এরপরে দ্বিতীয় যে কমন কজ সেটা হচ্ছে ব্রেনের ক্যান্সার, আমরা বলে থাকি CNS টিউমার। তৃতীয় কমন কজ হচ্ছে লিম্ফোমা, যেটা সাধারণত একটু বড় বাচ্চাদের হয়, এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চাদের, 14-15 বছর বয়সী বাচ্চাদের হয় লিম্ফোমা। আর এছাড়াও শরীরের বিভিন্ন জায়গাতে ক্যান্সার হতে পারে, যেমন চোখে ক্যান্সার হতে পারে, চোখের ক্যান্সারকে আমরা বলে থাকি রেটিনোব্লাস্টোমা। এছাড়া লিভারে ক্যান্সার হতে পারে, শিশুদের লিভার ক্যান্সারকে বলা হয় হেপাটোব্লাস্টোমা। কিডনিতে ক্যান্সার হতে পারে, সেটাকে বলা হয় নেফ্রোব্লাস্টোমা। এছাড়া যে হাড়ের ক্যান্সার হতে পারে, শিশুদের হাড়ে 2 ধরনের ক্যান্সার হয়ে থাকে, ইউইং সার্কোমা এবং অস্টিওসার্কোমা। এছাড়া শিশুদের শরীরের মাংসপেশির যে কোনো জায়গাতে ক্যান্সার হতে পারে, যেটাকে আমরা র্যাবডোমায়োসার্কোমা বলে থাকি। ছেলে শিশুদের টেস্টিসে ক্যান্সার হতে পারে, যেটা সেমিনোমা, জার্মিনোমা, জার্ম সেল টিউমার নামে পরিচিত। এমনকি মেয়ে শিশুদের যে ওভারি, সেখানে ওভারিয়ান টিউমার, যেটাকেও আমরা জার্ম সেল টিউমার নামে বলে থাকি, এই ক্যান্সারগুলো হতে পারে। আপা, আপনি অনেক ধরনের ক্যান্সারের কথা বললেন, তো এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার শিশুদের ক্ষেত্রে এই লক্ষণগুলো কি বড়দের লক্ষণের চেয়ে আলাদা? এক এক ক্যান্সারে কি এক এক ধরনের লক্ষণ দেখা যায়? হ্যাঁ, ক্যান্সারের লক্ষণগুলো ক্যান্সারের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন। যেমন রক্তের যে ক্যান্সার আমরা বললাম, ব্লাড ক্যান্সার, এই ক্যান্সার হলে যেটা হয় যে শরীরের রক্তকণিকাগুলো কমে যায়, যেমন হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য বাচ্চার শরীর ফ্যাকাশে হয়ে যায়, সে রক্তশূন্য হয়ে যাওয়ার জন্য দুর্বলতা দেখা দেয়। শিশু দেখা যায় বিছানা ছেড়ে উঠতেই পারছে না তার দুর্বলতার জন্য। যে শিশু চঞ্চল ছিল, ছুটোছুটি করতো, দৌড়াদৌড়ি করতো, সে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। এরপরে শিশুর যে প্লেটিলেট কমে যায়, প্লেটিলেট কমে গেলে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়। যেমন কোনো রকম ব্যথা ছাড়াই নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এমনকি শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ হতে পারে। এছাড়াও শরীরের যেহেতু WBC, যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলে থাকি, এগুলো তার কার্যক্ষমতা হারায় ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। এই কার্যক্ষমতা হারানোর ফলে শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন জন্ম নেয়। দীর্ঘমেয়াদী একটা জ্বর থাকে, যে জ্বরটা দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকে রেসপন্ড করে না। চোখের ক্যান্সার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে চোখের মণিটা সাদা হয়ে যায়। এই ক্যান্সারটা বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় রাতের বেলা। অন্ধকার রাতে শিশু যখন তাকায় দেখা যায় তার চোখ দুটি সাদা জল করছে। এটা জন্মের ঠিক পরপর থেকেও হতে পারে, আবার একটু বড় বয়সে, যেমন 3-4 বছর বয়স, এরকম বয়সের দিকে গিয়েও আমরা এটা পেয়ে থাকি। লিভারের, কিডনির ক্যান্সার যদি হয়ে থাকে, এসব ক্ষেত্রে যে পেটের মধ্যে দেখা যায় একটা লাম্প বা মাস, সাধারণ ভাষায় বলা হয় যে একটা গোটা, পেটের মধ্যে একটা গোটা চাকার মতো মনে হয়।
যে মা যখন দেখা যাচ্ছে একটা বাচ্চাকে গোসল করাচ্ছে বা তেল মালিশ করছে, তখন হঠাৎ করে খেয়াল করে যে বাচ্চার পেটের মধ্যে একটি চাকার মতো মনে হচ্ছে, একটা শক্ত কিছু মনে হচ্ছে। অনেক মায়েরা আমাদের কাছে এসে বলে, তো পরবর্তীতে দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে হ্যাঁ, তার লিভারে একটা ক্যান্সার, একটা টিউমার, তো কিডনিতে একটা ক্যান্সার, এই জিনিসগুলো আসে। এরপরে হাড়ের ক্যান্সার হতে পারে। হাড়ের ক্যান্সারে যেটা হয় যে হাতে বা পায়ের হাড্ডিতে বা বুকের হাড্ডিতে দেখা যাচ্ছে যে একটা চাকার মতো একটা বড় একটা গোল একটা অংশ আলাদাভাবে ফুলে উঠেছে, যেটা ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। শিশুর যে মাংসপেশি আছে, সমস্ত শরীরের মাংসপেশিতেই কিন্তু যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। এই মাংসপেশির যদি ক্যান্সার হয়ে থাকে, দেখা যায় যে একটা গোটা টিউমারের মতো একটা অংশ হঠাৎ একটা জায়গায় ফুলে আছে, তো সেটা ব্যথাযুক্তও হতে পারে, ব্যথা ছাড়াও হতে পারে। আপা, আপনারই একটা কথা আসলে আমি আবার রিপিট না করে পারছি না। আপনি যে বললেন যে একজন মা গোসল করানোর সময় সন্তানের পেটে হাত দিয়ে কম্পেয়ার করছে যে চাকা আছে কিনা, এখানে আসলে মায়ের যে একটা দৃষ্টিভঙ্গি বা মায়ের যে একটা সতর্কতা, সেটা কিন্তু আসলে কোনো চিকিৎসকের চেয়ে মনে হয় কম না, বরং প্রাইমারি ক্ষেত্রে মনে হয় এটা খুব বেশি আমরা গুরুত্ব আরোপ করতে পারি মা বাবার সতর্কতাকে। অবশ্যই, আসলে বলা হয়ে থাকে মাই একটা শিশুর কিন্তু প্রাথমিক চিকিৎসক। কারণ বাচ্চার শরীরের যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি একদম প্রথমে কিন্তু মার চোখে ধরা পড়ে। দেখা যাচ্ছে আগে যে শিশুটা চঞ্চল ছিল, যেভাবে তার শিশুটি খেলা করত, যেভাবে ঘুরতো, যেরকম বাড়ি ঘর জুড়ে সে ছুটোছুটি দৌড়াদৌড়ি করতো, সে শিশুটা হঠাৎ করে কেন চুপচাপ হয়ে গেল, হঠাৎ করে কেন সে বিছানা ছেড়ে উঠছে না, কেন সে দুরন্তপনা করছে না, এই জিনিসগুলো কিন্তু প্রথমে মার চোখে ধরা পড়ে। আর মার চোখে মা যদি সচেতন হয়, তাহলেই কিন্তু একটা ক্যান্সার প্রাথমিক স্টেজে নির্ণয় করা সম্ভব। আপা, শিশুদের এই ক্যান্সারগুলো হওয়ার কারণ কি? শিশুদের এই ক্যান্সারগুলো হওয়ার কারণ অন্যান্য অনেক ক্যান্সারের মতোই কারণগুলো সাধারণত জানা যায় না খুব ভালোভাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জেনেটিক কারণে এটা হয়ে থাকে। বড়দের যে ক্যান্সারগুলো আছে, যেমন আমরা জানি যে স্মোকিং করলে বা সিগারেট খেলে লাং ক্যান্সার হয়, বা দেখা যাচ্ছে যে একটা ভাইরাস দিয়ে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে সার্ভাইকাল ক্যান্সার হয়। তো শিশুদের ক্যান্সারগুলো দেখা যায় যে এরকম প্রিভেন্টেবল কজ কিন্তু খুব একটা পাওয়া যায় না, এগুলো বেশিরভাগই জেনেটিক কজে, জেনেটিক কারণে হয়ে থাকে। তবে কিছু ট্রিগারিং ফ্যাক্টর বা যেটাকে আমরা বলতে পারি যে কিছু রিস্ক ফ্যাক্টর কিছু পাওয়া গেছে, যেমন কিছু কেমিক্যাল, কিছু রেডিয়েশন এক্সপোজার, কিছু ভাইরাস, এগুলো ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, কিন্তু মেন কারণটাই হচ্ছে জেনেটিক কারণ। আপা, অনেক সময় দেখা যায় যে মা বাবারা ভাবেন যে হয়তোবা তাদের কোনো কারণে শিশুর ক্যান্সার হয়েছে, আবার আমাদের সমাজেও এক ধরনের কুসংস্কার বা ট্যাবু দেখা যায়। অনেক সময় হয়তোবা পরিবারে ভাবে যে এক সন্তানের ক্যান্সার হয়েছে, হয়তোবা তার আরেক সন্তানেরও ক্যান্সার হবে। এই জিনিসগুলো আসলে কতটুকু সঠিক? শিশু ক্যান্সারের কারণটা হচ্ছে জেনেটিক, কিন্তু এটা ইনহেরেন্ট না। ইনহেরেন্ট বলতে বোঝাচ্ছে যে বাবা মার ক্যান্সার থাকলেই যে শিশুদের ক্যান্সার হবে, বিষয়টা এরকম না। জেনেটিক অর্থ যে একটা শিশু যখন গর্ভে থাকে বা শিশু জন্মলাভের পরে তার জিনগত কিছু মিউটেশনের কারণে ক্যান্সারটা হয়ে থাকে, বাট এটার জন্য বাবা মা কোনোভাবেই দায়ী না। কিছু কিছু দুই একটা ক্যান্সার আছে, যেমন আমরা রেটিনোব্লাস্টোমা, যেটা চোখের ক্যান্সার আমি আগে বলেছি, এই চোখের ক্যান্সার। তারপরে রেকটাল একটা ক্যান্সার আছে, রেকটামের ক্যান্সার, যেটা ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস আমরা বলে থাকি। এরকম দুই একটা ক্যান্সারে যেটা হয় যে ইনহেরেন্ট হয়, যে বাবা মার আছে বা পরিবারে আছে, বাচ্চার ক্যান্সার হলো। কিন্তু বেশিরভাগ ক্যান্সারই ইনহেরেন্ট না, এটা তার নিজের জিনের একটা মিউটেশনের কারণে হয়ে থাকে, এবং এটা ছোঁয়াচেও না। এক বাচ্চার ক্যান্সার থাকলে যে আরেক বাচ্চার ক্যান্সার ছোঁয়াচেভাবে হবে, সেটাও হবে না। আপা, জেনেটিক শব্দটা শুনলেই আমরা ভাবি যে হয়তো দাদার ছিল, বাবার আছে, সন্তানের হবে, কিন্তু আপনি বললেন যে জেনেটিক মানেই বংশগত না। বিষয়টা কি আরেকটু বুঝিয়ে বলবেন আমাদেরকে? জেনেটিক মানে আসলে কি, আমাদের শরীর কিন্তু ডিএনএ দিয়ে তৈরি, এর মধ্যে ছোট ছোট অনেক জিন রয়েছে। এই জিনগুলোর কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। ক্যান্সারটা কি? ক্যান্সার হলো শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি। তো এই যে একটা শরীরের যে আমাদের কোষের যে স্বাভাবিক যে বৃদ্ধিটা, এটা আসলে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এটা যখন একটা মিউটেশন মানে একটা ত্রুটি, এটা এনভায়রনমেন্টাল একটা ট্রিগারিং ফ্যাক্টর, যেটা আমি আগেই বলেছি যে একটা রিস্ক ফ্যাক্টর, হয়তো একটা কেমিক্যাল, হয়তো একটা রেডিয়েশন বা একটা ভাইরাস দ্বারা এখানে সিস্টেমে এমন একটা পরিবর্তন হলো যে শরীরের এই যে অস্বাভাবিক বৃদ্ধি, এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এর ফলেই ওই কোষটা যখন অস্বাভাবিক, একটা কোষ থেকে দুইটা থেকে চারটা, এভাবে বেড়ে বেড়ে যখন সেটা একটা চাকার মতো গঠন হয়,
এটাই হলো আসলে টিউমার বা ক্যান্সার। তো এই যে মিউটেশন, এই জিনের মিউটেশনের জন্যই কিন্তু এই গঠনগত পরিবর্তনটা হয়। তো এটা যে বংশ পরম্পরায় চলে আসবে তা না, এটা যে ব্যক্তিটা বা যে শিশুটা তার নিজস্ব জিনের মিউটেশনের জন্য হতে পারে। এজন্য জেনেটিক বললেই যে সবাই অনেকে মনে করে যে দাদার ছিল, বাবার ছিল, তার হবে, বিষয়টা এটা না। ওটাকে আসলে বলে ইনহেরিটেড। ইনহেরিটেড মানে বংশ পরম্পরায় চলে আসবে, কিন্তু জেনেটিক ব্যাপারটা তার থেকে ভিন্ন। আচ্ছা, আমরা কি কোনো চাকা বা টিউমার দেখলেই ধরে নেব যে ক্যান্সার হয়েছে? ক্যান্সার যে হয়েছে সেটা আসলে আমরা নিশ্চিত হব কি করে? একটি শিশুর মধ্যে যখন ক্যান্সারের লক্ষণগুলো দেখা দেয় তখন সে মা একজন ডক্টরের কাছে নিয়ে আসেন, সেটা শিশু বিশেষজ্ঞ হতে পারে। সে শিশু বিশেষজ্ঞ তখন কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে। যেমন ব্লাডের ক্যান্সার যদি হয় তো রক্তের ক্যান্সার রক্ত পরীক্ষা করার মাধ্যমে বোঝা যায়, বা পিবিএফ নামের একটা পরীক্ষা আছে যেটা একজন হেমাটোলজিস্ট মাইক্রোস্কোপের নিচে দেখলে খুব স্পষ্টভাবে ক্যান্সার সেলগুলো কিন্তু দেখতে পায়। তো এটা দেখার পরে হেমাটোলজিস্ট প্রথমে ধারণা করে যে এটা ক্যান্সার সেল, এটা একটা ক্যান্সার হতে পারে। তখন এই রোগটাকে কনফার্ম করার জন্য বোন ম্যারো নামের একটি পরীক্ষা করা হয়, যেমন হাড় থেকে রস নেওয়া হয়। সে রস থেকে আবার 3 ধরনের পরীক্ষা করা হয়: মরফোলজি, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক, জেনেটিক লেভেলের টেস্ট। এই পরীক্ষাগুলো করার মাধ্যমে আমরা শিওর হই বা 100% কনফার্ম হই যে আসলেই তার রক্তের ক্যান্সার হয়েছে। এই গেল রক্তের ক্যান্সারের কথা। অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেমন আমরা বলেছি যে ব্রেনের ক্যান্সার হতে পারে, তো ব্রেনের ক্যান্সারের ক্ষেত্রে, চোখের ক্যান্সারের ক্ষেত্রে বা পেটের মধ্যেকার যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষার অংশ হিসাবে আমরা ইমেজিং পরীক্ষা করে থাকি। ইমেজিং মানে ছবি, আমরা একটা ছবি তুলে দেখি। সেটা হতে পারে এক্স-রে, হতে পারে আল্ট্রাসোনোগ্রাফি, হতে পারে সিটি স্ক্যান বা এমআরআই। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই, যেমন ব্রেনের যদি একটা এমআরআই করা হয় দেখা যায় যে স্বাভাবিক যে ব্রেনের গঠন সেখানে দেখা যাচ্ছে যে আলাদা একটা টিউমারের মতো একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যায়। তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে ডক্টর প্রাথমিকভাবে ধারণা করে যে হয়তো বা শিশুটির ক্যান্সার। তো ধারণার বশবর্তী হয়ে তো আর চিকিৎসা দেওয়া যায় না একটা ক্যান্সারের। তখন দেখা যায় সেটা কনফার্ম করার জন্য টিউমারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তখন সেই শিশুটাকে সার্জনের কাছে পাঠানো হয় অপারেশনের জন্য। তখন সে সার্জন বায়োপসির মাধ্যমে, বায়োপসি বলতে অনেক সময় এটা অপারেশন করার যোগ্য হলে অপারেশন করে তারপরে বায়োপসি করা হয়, আর যদি মনে হয় যে না এমন একটা পরিস্থিতিতে আছে যে অপারেশনটা করা যাবে না এখন, তখন সেক্ষেত্রে দেখা যায় যে একটু রস নেওয়া হয়, একটু মোটা সুই দিয়ে একটা রস নেওয়া হয়, বা অনেক সময় এফএনএসসি বলা হয়, করে একটু রস নেওয়া হয়, করে সেটা পরীক্ষা করলে দেখা যায় যে সেখানে একটি ক্যান্সার রয়েছে। এভাবে সাধারণত নিশ্চিত হওয়া যায়। আপা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আরও আলোচনা হবে, তবে এই পর্যায়ে নিতে হবে একটি ছোট্ট বিরতি। আপা, ক্যান্সার কি করে নিশ্চিত হব সে বিষয়ে আমরা অনেক কিছু জানলাম। এখন ব্লাড ক্যান্সার সম্পর্কে জানতে চাই যে এই বিষয়ে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে এখন কীরকম? বাংলাদেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসা রয়েছে উন্নত দেশের মতো, যেমন আমেরিকা, সিঙ্গাপুর, এই দেশগুলোর মতো বাংলাদেশেও কেমোথেরাপির মাধ্যমে ব্লাড ক্যান্সার চিকিৎসা করা হয়ে থাকে। সেই সকল দেশে যে সকল কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে আমরাও ঠিক একই ধরনের কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। কেমোথেরাপি হচ্ছে ক্যান্সারের ওষুধ। তো এই কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করলেই ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশু 70 থেকে 80% ক্ষেত্রে পুরোপুরি ভালো হয়ে যায়। অনেকে আমাদের প্রশ্ন করে যে আপা, আমাদের বাচ্চাদেরকে তো ব্লাড ক্যান্সার, তাহলে কি তার অস্থিমজ্জা পাল্টিয়ে ফেলতে হবে, যেটাকে বলা হয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এটা কি করতে হবে? তো না, আসলে ব্লাড ক্যান্সার চিকিৎসার জন্য অস্থিমজ্জা পাল্টিয়ে ফেলা বা যেটাকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বলে এটার প্রয়োজন হয় না। সাধারণত এটা কেমোথেরাপির মাধ্যমেই এটা চিকিৎসাটা হয়ে থাকে। খুব দুর্লভ কিছু কেসে দেখা যায় যে কেমোথেরাপিটা যখন কাজ করে না, খুব রেয়ার কজে, সেক্ষেত্রে হয়তো অস্থিমজ্জাটা পাল্টিয়ে ফেলার প্রয়োজন হয়, তবে সেটা খুবই মিনিমাম কিছু কারণে। অনেক সময় আসলে পরিবারে যখন কোনো শিশু সন্তানের ক্যান্সার হয় তখন মা বাবা আসলে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তারা ভাবে যে তাদের সব কিছু শেষ হয়ে গেছে। আসলে এই বিষয়টা কি ঠিক? না, এটা পূর্বের ধারণা ছিল, বর্তমানে কিন্তু ধারণাটা ভিন্ন। বর্তমানে অনেক উন্নত কেমোথেরাপি আবিষ্কার হয়েছে, যার ফলে এখন শিশু ক্যান্সারের চিকিৎসা অনেক সফলতার সাথে চিকিৎসা করা যাচ্ছে। এখন বর্তমানে শিশুদের ক্যান্সার যদি প্রাথমিক স্টেজে যদি নির্ণয় করা যায় তাহলে দেখা যায় যে 70 থেকে 80% শিশুই কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। আমাদের অনেক শিশুই কিন্তু ক্যান্সারের চিকিৎসা নিয়ে পুরোপুরি ভালো আছে, যাদের এখন দেখলেই বোঝা যায় না যে তাদের ছোটতে ক্যান্সার ছিল।
সেক্ষেত্রে এটা মনে করার কোনো কারণ নেই যে শিশু ক্যান্সার হয়েছে তার মানে সব কিছু শেষ হয়ে গেল। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শিশুর ক্যান্সার হয়েছে কিন্তু তারা বিভিন্ন কারণে দেরি করে ফেলেছে আমাদের কাছে আসতে, তাদের বিলম্ব হয়ে গেছে। সেরকম ক্ষেত্রে ক্যান্সারটা অনেক সময় ছড়িয়ে পড়ে, সমস্ত শরীরে যখন ছড়িয়ে পড়ে তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে ক্যান্সারটাকে আর পুরোপুরি নিরাময় করা সম্ভব হয় না। সেরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলেও প্যালিয়েটিভ কেমোথেরাপি নামের কিছু ওষুধপত্র রয়েছে, যেটার মাধ্যমে চিকিৎসা দিলে বাচ্চাকে পুরোপুরি হয়তো সুস্থ করে ফেলা যাবে না, তবে বাচ্চার কষ্ট কমানো যাবে। ক্যান্সারের যে কষ্টগুলো আছে, ব্যথা, রক্তক্ষরণ, দুর্বলতা, বমি, এই যে কষ্টগুলো আছে সে প্যালিয়েটিভ কেমোথেরাপির মাধ্যমে কিন্তু সে কষ্টগুলো কমিয়ে ফেলা যায়। প্রাথমিক অবস্থায় যদি রোগটা নির্ণয় হয় তাহলে তো বাচ্চা সুস্থই হয়ে যাবে। এই কথাটা শুনে কিন্তু আসলে অনেক ভরসা পাওয়া গেল যে আমরা যদি আসলে রোগ নির্ণয়টা দ্রুত করতে পারি তাহলে আসলে পুরোপুরি সুস্থ হওয়াও সম্ভব কোনো কোনো ক্ষেত্রে। একদম সঠিক। আসলে আমরা কখনোই তো কামনা করি না যে কোনো শিশু সন্তানের ক্যান্সার হোক। সেক্ষেত্রে আসলে কি আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে যাতে ক্যান্সার না হয়? আসলে ক্যান্সারের কারণ যেগুলো প্রধানত তো জেনেটিক কারণ। এখন জেনেটিক এই ব্যাপারটা তো আর আমরা পরিবর্তন করতে পারবো না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর, যে ট্রিগারিং ফ্যাক্টর যে জিনিসগুলো আছে, যেমন কিছু কেমিক্যাল এক্সপোজার, কিছু কেমিক্যালের সংস্পর্শে আসা বা রেডিয়েশনের সংস্পর্শে আসা, এই জিনিসগুলো থেকে আমরা কিছুটা দূরে থাকার চেষ্টা করতে পারি। এছাড়া আসলে এই শিশুদের ক্যান্সারের জন্য প্রতিরোধের চেয়ে শুরুতে নির্ণয় করে চিকিৎসাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। আপা, আপনার সাথে আসলে আজকে আলোচনা করে অনেক কিছু তথ্য আমাদের পরিষ্কার হয়ে গেল এবং এই তথ্যগুলো আসলে আমাদের অনেক কাজে লাগবে। তো যে পরিবারে আসলে ক্যান্সার হয়েছে শিশুর, সেক্ষেত্রে আসলে মা বাবার কি করণীয় বা মা বাবার উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু বলার থাকে? মা বাবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে শিশুর ক্যান্সার হওয়া মানেই তার জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। শিশু ক্যান্সার নিরাময়যোগ্য, আপনারা সঠিক জায়গায় চিকিৎসা নিন। শিশু ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছে, যেহেতু এই শিশু ক্যান্সারটা সম্পূর্ণ একটি ভিন্ন ক্যান্সার বড়দের চেয়ে, সুতরাং আপনার শিশু ক্যান্সার বিশেষজ্ঞর কাছ থেকে চিকিৎসা নিন। এবং আপনারা যারা জানেন যে শিশু ক্যান্সারের লক্ষণগুলো কি কি, তারা অন্যদেরকে জানান। কোনো শিশু যদি দেখেন দীর্ঘমেয়াদী জ্বর, যে জ্বরটা কমছে না, অ্যান্টিবায়োটিকে রেসপন্ড করছে না, কোনো কারণ ছাড়া রক্তক্ষরণ হচ্ছে, বা যে শিশুটির চোখের মণি সাদা হয়ে গেছে, বা যে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় চাকার মতো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তাদেরকে সচেতন করুন। সে বাবা মাদেরকে বলুন যে আপনার শিশুটির ক্যান্সার লক্ষণগুলো দেখা যাচ্ছে, আপনি একজন শিশু বিশেষজ্ঞ বা শিশু ক্যান্সার বিশেষজ্ঞর শরণাপন্ন হন। এভাবেই কিন্তু আমরা মানুষকে সচেতন করার মাধ্যমে, বাবা মাদের সচেতন করার মাধ্যমে যদি বাচ্চাদের চিকিৎসাটা আমরা শুরুতেই শুরু করতে পারি, রোগের শুরুতেই যদি আমরা চিকিৎসাটা শুরু করতে পারি, সেক্ষেত্রে শিশু ক্যান্সার অনেকাংশেই নিরাময় করা সম্ভব। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ এ পর্যন্তই। কথা হচ্ছিল শিশুদের ক্যান্সার নিয়ে। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।